আজকে শুরু করছি পঞ্চম শ্রেণীর পাতাবাহারের দারোগা বাবু এবং হাবু এই কবিতাটি এবং তার সমগ্র সমগ্র প্রশ্ন উত্তর নিয়ে চলে এসেছি। শুরু করছি প্রথম কবিতাটা। প্রথমে চলে যাচ্ছি কবিতার দিকে। দেখো কি বলেছে কবিতাটা। কবিতাটা আমি প্রথমে একবার পড়ছি, তারপরে তোমাদের মানে বোঝাবো, ঠিক আছে? প্রথমে পড়ে নি। প্রথমে বলেছে, দাঁড়াও আমি এখানে পেনটা সিলেক্ট করে নিই। হ্যাঁ, এবার তোমাদের পড়াচ্ছি। দেখো, প্রথম কবিতাটা বলেছে, নাম কি দিয়েছে? দারোগা বাবু। দারোগা বাবু এবং হাবু কে লিখেছেন? কবি। কবি হচ্ছেন ভবানী প্রসাদ মজুমদার, ঠিক আছে? আচ্ছা, চলে যাচ্ছি কবিতাটাতে। তার মানে দারোগার ব্যাপারে কিছু আছে। দারোগা বাবু এবং হাবু, তার মানে দারোগা বাবু এবং হাবু দুজনের কথোপকথন হচ্ছে, ঠিক আছে? তো দেখছি, দেখো বাঁদিকে একটা ছবি দেখা যাচ্ছে দারোগা বাবুর এবং ডান দিকে একটা ছবি আছে হাবুর। তো দেখা যাক ওরা কি বলছে। আমার মনে হচ্ছে খুব মজার কবিতা হবে। চলো দেখা যাক, শুরু করছি। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু। তার মানে এই যে দেখো কে কাঁদছে, এই দেখো কাঁদছে হাবু, দেখেছো? এই যে চোখের জল, এই যে দেখো চোখের জল, হাবু, এটা হাবু, দেখছো? এটা হাবু। থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু, নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। আমি মানে পরে বোঝাচ্ছি, পড়ে নি পুরোটা। বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। তারপরে পৃষ্ঠায় কি বলেছে দেখো, বলেছে সেজদা পাগল 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। দারোগা বাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো, সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। শুনেই হাবু বেজায় কাবু, বললে করুণ সুরে, 150 পোষা পায়রা আমার যাবেই যেসব উড়ে। ঠিক আছে, কবিতাটা হয়ে গেল। এবার আমি মানে বোঝাচ্ছি। দেখো কি বলেছে, থানায় গিয়ে সেদিন ভোরে বললে কেঁদেই হাবু। তার মানে থানায় গেছিল, থানায় গিয়ে সেদিন ভোরবেলা, সেদিন ভোরে, সেদিন ভোরে থানায় গিয়ে, সেদিন ভোরবেলা থানায় গিয়ে কেঁদেই বলল হাবু, বললে কেঁদেই হাবু। তার মানে হাবু কি করেছে? কেঁদে কেঁদে বলেছে। কেঁদে কেঁদে কোথায় বলেছে? থানায় গিয়ে বলেছে ভোরবেলা। নালিশ আমার মন দিয়ে খুব শুনুন বড়বাবু। তার মানে নালিশ করতে গেছে, তার মানে হাবু একদিন ভোর বেলায় থানায় গেছে নালিশ করতে। কেঁদে কেঁদে থানায় গেছে, থানায় গিয়ে কাকে নালিশ করছে? বড়বাবুকে নালিশ করছে। কি নালিশ করছে? এই দেখো পরের প্যারাগ্রাফে লিখেছে, চারজন ভাই আমরা, চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি। ওহো, তার মানে একটা মাত্র ঘরে তারা চারজন মিলে থাকে, বুঝতে পারছো? তো দুঃখে আমার সারাদিন রাত ভগবানকেই ডাকি, দুঃখে আমি সারাদিন রাত ভগবানকেই ডাকি। তার মানে চারজন থাকে এবং সে দুঃখে সারাদিন রাত ভগবানকে ডাকতে থাকে। কেন ডাকে চলো দেখছি। বলেছে বর্দা ঘরেই 7টা বেড়াল, পোষেন ছোট বড়। তার মানে বর্দা, বর্দা অর্থাৎ, বর্দা অর্থাৎ বড় দাদা, বাড়ির যে বড় দাদা, তারা চারজন ভাই বোন, তাই তো? তার মানে হাবুর আরো 3 ভাই বা দাদা আছে, বুঝতে পারছো? বর্দা কি করে? বর্দা ঘরে 7টা বেড়াল পোষে, ছোট বড় মিলিয়ে 7টা বেড়াল পোষেন, ঠিক আছে? মেজদা কি পোষেন? এ দেখো মেজদা পোষেন, মেজদা পোষেন 8টা কুকুর, যতই বারণ করো। বর্দা পোষেন 7টা বেড়াল, মেজদা পোষেন 8টা কুকুর, ঠিক আছে? মানে যতই বারণ করো শোনে না, যতই বারণ করো মেজদা 8টা কুকুর পোষেনি, উনি মানেন না, ঠিক আছে? তো খুব মজার কবিতা আসলে। উনি দুঃখের কথা জানাচ্ছে, নালিশ করে জানাচ্ছে বড়বাবুকে থানায় গিয়ে ভোরবেলা, ঠিক আছে?
কে জানাচ্ছে? হাবু। সেজদা, এটা হচ্ছে 3 নম্বর দাদা, ঠিক আছে? বড় বড় দাদা, মেজো দাদা, সেজো দাদা, ঠিক আছে? সেজদা কি করেন? সেজদা পাগল, 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে। বাপরে, তার মানে সেজদা কি করে? 10টা ছাগল বেঁধে রেখেছে ওই ঘরে। দেখো ঘরে কিন্তু এমনি জায়গা নেই বলেছে, চারজন ভাই বোন থাকে, তার মধ্যে আবার 7টা, বড়দার 7টা বেড়াল, মেজেদার 8টা কুকুর, আবার শেষদার 10টা ছাগল রাখেন ঘরেই বেঁধে, ঘরে বেঁধে রাখে। গন্ধে তাদের প্রাণ যায় যায় মরছি কেঁদে কেঁদে। তার মানে এত পশু পাখি থাকলে কি হয়? ঘর দিয়ে একটা দুর্গন্ধ বেরোয়, একটা গন্ধ হয়ে যায়। তোমরা যদি পশু পাখি পুষেছো কখনো, তোমরা যদি পশু পাখি পুষে থাকো, তোমরা অবশ্যই দেখবে যে ঘরে একটা দুর্গন্ধ তৈরি হয়ে যায়। একে তো 4জন আছে, তারপরে এত পশু পাখি দিয়ে একটা, মানে একটা বিতিকিচ্ছিরি ব্যাপার, ঠিক আছে? তো সেজদা কটা ছাগল পোষেন? 10টা ছাগল পোষেন, ঠিক আছে? এই দুঃখে উনি এসছে যে এইটুকু ঘরে এতজন আটছেই না, 4জনই আটে না, সেখানে আবার এত পশু পাখি নিয়ে। তো দারোগাবু এই দুঃখ যখন দারোগাবুকে জানায় হাবু, তখন দারোগাবু কি বলছে দেখো, দারোগাবু বললে, হাবু তোমরা কি সব ভুলো? সদাই খুলে রাখবে ঘরের জানলা দরজাগুলো। আমার দারোগাবু বলছে, তোমরা কি সব ভুলো মন? তোমাদের কি এটা মনে থাকে না যে তোমরা সবাই ঘরের সমস্ত জানলা দরজা খুলে রাখবে? সে কথাই বলছে, অর্থাৎ দারোগাবাবু ঘুরিয়ে কি বলছে? যে ঘরের সমস্ত জানলা দরজাগুলো খুলে রাখবে, সে কথাই বলছেন। শুনে হাবু বেজায় কাবু। হাবু হয়েছিল অন্য কোনো বিচার পাবে, সেটা তো পেল না। আহ হাবুকে এমন একটা বিচার দিল যে ঘরে জানলা দরজাগুলো খুলে রাখতে বললো, সেটা শুনে হাবুর খুব একটা পছন্দ হয়নি, ঠিক আছে? তো শুনেই হাবু বেজায় কাবু, সে আরো দুঃখ পেয়ে গেছে, কাবু হয়ে গেছে। বললে করুণ সুরে, সে দুঃখে, করুণ অর্থাৎ দুঃখে, করুণ সুরে, নরম সুরে, কি বলছে? মানে নরম গলায় বলছে, নরম ভয়েসে, নরম স্বরে, 150 পোষা পায়রা আমার যাবে যেসব উড়ে। তার মানে 150টা পায়রা পোষে, কে পোষে? হাবু। শেষদাকে পাগল বলছে 10টা ছাগল পোষে বলে, নিজে তো মহা পাগল, নিজে 150টা পায়রা পুষছে ঘরে। ভাবতে পারছো? 150 পোষা পায়রা আমার যাবে যেসব উড়ে। 150টা যে পোষা পায়রা আছে, ঘরে যদি জানলা দরজা খুলে দেয় তাহলে কি হবে? 150টা পায়রা উড়ে যাবে, সেই কথাই এখানে বলেছে। তাই জন্য এই কারণেই হাবুর এই দারোগাবাবুর এই বুদ্ধিটা পছন্দ হয়নি। এই যে ডিসিশনটা দারোগাবাবু জানিয়েছে, সেই ডিসিশনটা পছন্দ হয়নি। কেন হয়নি? কারণ ওনার নিজেরই 150টা পায়রা পোষেন। ও, এই দেখো আমরা পায়রার ছবিগুলো দেখছি। এই দেখো হাবুর হাবুর পায়ের কাছে একটা পায়রা দেখা যাচ্ছে, এই দেখো এখানে একটা পায়রা, আর এই যে বিড়াল ছানাগুলো দেখো দারোগাবাবুর কাছে উঠে গেছে, এই যে বিড়াল ছানা, এই যে কুকুর ছানা, ঠিক আছে? দেখছো সব? এই যে ছাগল ছানা, সব এখান দিয়ে আছে কিন্তু, দেখো ভালো করে, ঠিক আছে? চলো, চলে যাচ্ছি প্রশ্নে। প্রশ্ন কি বলেছে? ঠিক কথাটি বেছে নিয়ে বাক্যটি আবার লেখো। 1.1 কি বলেছে? হাবু থানায় গিয়েছিল কি করতে? তার মানে বেড়াতে, অভিযোগ জানাতে, চিকিৎসা করাতে, না হারানো পাখি খুঁজতে? অভিযোগ জানাতে গেছিল, তাই তো? তুমি কিন্তু বাক্যটা আবার লিখবে, আমি শুধু রাইট দিয়ে দিলাম, তুমি লিখবে হাবু থানায় গিয়েছিল অভিযোগ জানাতে, ঠিক আছে? কিসের অভিযোগ জানাতে? যে বড়দা 7টা বেড়াল পোষে, মেজদা 8টা কুকুর পোষে, ছেজদা 10টা ছাগল পোষে এবং সে নিজে 150টা পায়রা পোষে। এই যে তার নিজেরটা বাদ দিয়ে বাকিদেরটা সে অভিযোগ জানাতে গেছিল যে তার 3 দাদাই বিভিন্ন পশু পাখি পোষে এবং ঘরে একটা গন্ধ, সে থাকতে পারছে না, তাই সে ভগবানকে দিন রাত ডাকে, ঠিক আছে? সে কথাই সে অভিযোগ জানাতে বড়বাবুর কাছে গেছিল, ভোরবেলা গেছিল, থানায় গেছিল ভোরবেলা বড়বাবুর কাছে নালিশ করতে, ঠিক আছে? 1.2 বাড়িতে পোষা হয় এমন পাখির মধ্যে পড়ে না। এর মধ্যে কোনটা বাড়িতে পোষা হয় এরকম পাখির মধ্যে পড়ে না? টিয়া পাখি আমরা সবাই পুষি, পায়রা আমরা বাড়িতে পুষি, ময়না পাখিও কিন্তু কথা বলে, আমরা বাড়িতে পুষি, টিয়া পাখিও কথা বলে, ময়না পাখিও কথা বলে, আমরা বাড়িতে পুষি, পায়রাও বাড়িতে পুষি। কোন পাখিটা পুষি না? কোকিল পুষি না।
বুঝতে পারছো? এই যে কোকিল, কোকিলটা আমরা পুষি না, এইখানে কিন্তু হবে অভিযোগ জানাতে। আচ্ছা, 1.3, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা। দেখো খুব সুন্দর প্রশ্নটা দিয়েছে। মোট হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা। মোট পশু পাখির সংখ্যা কটা হবে? যোগ করতে হবে আমাকে। ঠিক আছে, যদি আমি যোগ করতে চাই তাহলে আমাকে আগের পৃষ্ঠা চলে যেতে হবে। এই দেখো, বর্দা কটা পেশেন্ট, ঠিক আছে, আমি এখানে লিখে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমি নিচে লিখছি, হ্যাঁ। এই দেখো, বর্দা 7টা বিড়াল, দাঁড়াও আমি এখানে তোমাকে দেখিয়ে দিচ্ছি কে কটা পোষেন। এখানে জায়গা আছে, বর্দা দা বর্দা হচ্ছে 7টা বিড়াল, মেজদা মেজদা কটা? মেজদা 8টা। দাঁড়াও, মেজদা হলো 8টা কুকুর। কুকুর, দেখো আমার এখানে আসছে না, তুমি কিন্তু সুন্দর করে লিখবে, ঠিক আছে? এইগুলো আর কি আর বানান দেখাবো তোমাকে। তো সেজদা এগুলো সবাই জানো। সেজদা পোষেন 10টা ছাগল। আমি লিখতে পারছি না, আসছে না এখানে, হ্যাঁ, তোমরা লিখে নেবে অবশ্যই। হাবু 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 পোষে 150টা পায়রা। এখানে আমি পা লিখছি শুধু, পায়রা, এটা কিন্তু পায়রা হবে, পুরোটা লিখে নেবে। এবার যোগ করো, মোট পশু মোট পশু পাখির সংখ্যা সমান সমান, এটা হচ্ছে যোগ হবে, সবাই যোগ করবে। 0 আর 0, উপরে কত আছে? এককের ঘরে কত আছে? 8। এগুলো এককের ঘর, তো এককের ঘরে কত আছে? 8 আর 7, 8 7, 8-এর পরে 7, অর্থাৎ 8-এর পরে 9 10 11 12 13 14 15, 15-র 5, হাতে হলো 1, তাহলে 5 আর 1-এ 6, 6, এটা কিন্তু আমি দশকের ঘর যোগ করছি, হাতে 1 আছে, 5 আর 1-এ 6, আর ওই যে 1 ছিল, হয়ে গেল 6 আর 1-এ 7। আর দেখো শতকের ঘরে দেখো, দাঁড়াও দাঁড়াও একটু প্রবলেম দিচ্ছে। দাঁড়াও এটা মুছে দিই, এখানে একটু আমার লেখাতে একটু প্রবলেম হলো, আমি চেষ্টা করছি দেখো ঠিক করার, হ্যাঁ। হুম হুম দেখো, তাহলে শতকের ঘরে কটা হলো? শতকের ঘরে দেখো শুধু 1, তাহলে 1 মানে 1 বসে যাবে, উপরে কিছু নেই তো, এগুলো শতকের ঘর নেই, দেখো এটা শুধু এককের ঘর, এটা এককের ঘর, এটা শুধু একক আর দশকের ঘর, আর এটা হচ্ছে একক দশক শতকের ঘর, তাহলে 175টি। তাহলে মোট হাবু 1.3, হাবু ও তার দাদাদের পোষা মোট পশু পাখির সংখ্যা 175। এবার চলে আসবো শব্দার্থে। শব্দার্থ হচ্ছে বারণ মানে নিষেধ, বারণ করা মানে নিষেধ করা, কোথাও মানা করা, কোথাও যেতে না করা, কিছু নিষেধ করা কোথাও, বুঝতে পারছো? এই যে মানা করা, দেখো নিষেধ বা মানা করা। সদাই, সব সময়, সদাই মানে সব সময়। করুণ, কাতর সুরে, করুণ সুরে, কাতর সুরে বা নরম সুরে, ঠিক আছে, নম্র গলায়, বা আর্ত, করুণ বা আর্ত হয়, ঠিক আছে। নালিশ, অভিযোগ, নালিশ মানে অভিযোগ। আচ্ছা, এখানে আমি 2 নম্বর আসছি, কস্তম্ভের সঙ্গে খস্তম্ভ মিলিয়ে লেখো। নালিশ, নালিশের হবে অভিযোগ। এই দেখো, নালিশ করা মানে অভিযোগ করা, ঠিক আছে, নালিশ করা মানে অভিযোগ করা। বারণ করা, বারণ করা মানে নিষেধ করা, ঠিক আছে।
তারপরেরটা যাচ্ছি, তারপরেরটা হচ্ছে পাগল। পাগল মানে উন্মাদ। দেখাচ্ছে আমি কিন্তু আলাদা আলাদা কালি করে দেখিয়ে যাচ্ছি, ঠিক আছে? আমি ইচ্ছা করে আলাদা আলাদা কালি করছি যাতে তোমরা বুঝতে পারো। আমি এরপরে চলে যাচ্ছি এগুলিতে সদাই। সদাই মানে সব সময়। সদাই মানে সব সময়। সদাই অর্থাৎ সব সময়। সদাই মানে সব সময়। সদাই মানে সব সময়। এরপরে লাস্ট যাচ্ছি কাবু। কাবু হচ্ছে, দাঁড়াও আমি কোনটা দিয়ে লিখবো, আমি এখানে এটা দিয়ে করছি। কাবু মানে এটা দিয়ে দেখা যাচ্ছে না, না? তাহলে আমাকে আমি ব্ল্যাকটাই নিয়ে নিচ্ছি। হ্যাঁ, কাবু। কাবু অর্থাৎ কাহিল। এটা কিন্তু তোমরা লাইন দিয়ে মিলাবে, ঠিক আছে? আমি মিলিয়ে দিলাম। চলো চলে যাচ্ছি পরেরটাতে। শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। শব্দ ঝুড়িটা এই দেওয়া আছে, এখান থেকে আলাদা করে লিখবো। আচ্ছা আমি আগের প্রশ্নগুলো মুছে দিই, হ্যাঁ, তোমার পড়তে সুবিধা হবে। ঠিক আছে, এখানে বলেছে কোথায়, এখানে বলেছে শব্দ ঝুড়ি থেকে বিশেষ্য ও বিশেষণ আলাদা করে নিয়ে লেখো। বিশেষ্য কি হবে? বিশেষ্য হচ্ছে নাম বোঝায়, কোনো কিছুর নাম, কোনো স্থান কাল পাত্র, কোনো কিছু, কোনো জায়গা, কোনো মানুষের নাম, কিছুর নাম, ঠিক আছে? এগুলো বোঝাতে আমরা বিশেষ্য বলি। আর বিশেষণ কাদেরকে বলি? বিশেষণ হচ্ছে বিশেষ্যর দোষ গুণ বোঝায়। বিশেষ্য কেমন, কয়জন, কি ভাবে আছে। রাম দাঁড়িয়ে আছে, রাম হচ্ছে বিশেষ্য। দাঁড়িয়ে আছে এটা কাজ, কিন্তু রাম হয়তো খারাপ ছেলে, তো এখানে দেখা গেল যে খারাপটা হচ্ছে বিশেষণ। রাম আস্তে আস্তে কথা বলে, কিভাবে বলে? আস্তে আস্তে বলে, তো এটাকে আমরা কি বলতে পারি? বিশেষণ, ঠিক আছে? যেমন দেখো, আমি তোমাকে প্রশ্ন করে আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দিয়ে বোঝাচ্ছি। এই দেখো পায়রা। পায়রা কি হবে? এই দেখো আমি এটা নিয়ে নিই। আচ্ছা পায়রা, পায়রা কি হবে? পায়রা একটা নাম, একটা পাখির নাম পায়রা, তাহলে পায়রা কি হবে? পায়রা হবে বিশেষ্য, ঠিক আছে? পায়রা বিশেষ্য। কাবু, কাবু হয়ে আছে, সে এখন কাবু হয়ে আছে। কেমন হয়ে আছে? কাবু হয়ে আছে। তাহলে কি হবে? তাহলে সেটা হয়ে যাবে বিশেষণ, ঠিক আছে? কাবু হয়ে যাবে বিশেষণ। কাবু, ঠিক আছে? তারপরে আসছি খুব। কেমন, কেমন খেতে? খুব ভালো খেতে। কেমন ভালো? খুব ভালো। এই যে আমরা জিনিসটা বলছি খুব, তাহলে কিসের খুব কি হচ্ছে? বিশেষ্যর বা কোনো জিনিসের দোষ গুণকে বিচার করছে। এটা কিন্তু কোনো নাম নয়, খুব কারোর নাম হতে পারে না, কোনো জায়গার নাম না, মানুষের নাম না, কোনো কালের নাম নয়, খুব। তাহলে এইটা হয়ে যাবে বিশেষণ। খুব, কেমন? খুব, খুব গরম। কেমন গরম? খুব গরম। করুণ, ঠিক আছে? করুণ কি হবে? করুণ, এটাও দেখো এক্সপ্রেশন বোঝায়, মানে করুণ মানে কেমন সুরে বলছিল? করুণ সুরে বলছিল, বুঝতে পারছো? করুণ কারোর নাম হতে পারে না, তাহলে করুণটাও কি হবে? করুণ, এটা মধ্যের না, করুণ। তো এই করুণটাও হয়ে যাবে বিশেষণ। পোষা, ঠিক আছে? কেমন, কেমন কুকুর? পোষা কুকুর। আমার বাড়ির পোষা কুকুর। কেমন কুকুর? পোষা কুকুর। এই যে জিনিসগুলো বলছি, তার মানে কি হচ্ছে? বিশেষণ হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই পোষা। আচ্ছা দুঃখ, দুঃখ একটা এক্সপ্রেশন বোঝাচ্ছে, ঠিক আছে? কিন্তু সে একটা দুঃখী ছেলে, সে দুঃখ নিয়ে থাকে, দুঃখী ছেলে। দুঃখ একটা ঘটনা, কিন্তু দুঃখ মানে দুঃখী, সে দুঃখী, সেক্ষেত্রে সেটা বিশেষণ হয়ে যাবে। দুঃখ একটা জিনিস, যে দুঃখ আমাদের জীবনে সবসময় আসে, আমাদের জীবনের বেশিরভাগ সময় দুঃখ আসে। এই কথাটার মানে কি? এই কথাটার মানে হয়ে গেল, এখানে দুঃখটা কি? এখানে দুঃখটা আছে বিশেষ্য, নাম বোঝাচ্ছে। দুঃখ একটা এখানে একটা পর্ব, দুঃখ, বুঝতে পারছো? এখানে বিশেষণ হবে না, দুঃখ হয়ে যাবে বিশেষ্য। সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন, এখানে সুখ দুঃখটা কি? বিশেষ্য, বুঝতে পেরেছো? এরকম চারজন,
কতজন মিলে গেছিলাম? 4 জন মিলে গেছিলাম। কতজন মিলে? 4 জন মিলে, তাই 4 জনটা কি হয়ে যাবে? বিশেষণ। থানা, থানা একটা জায়গার নাম, থানা একটা জায়গার নাম, আমি আর বলবো না, থানা একটা জায়গার নাম, তাই বিশেষ্য। বড়বাবু, বড়বাবু একটা মানুষের নাম, এখানে তো কিছু বলারই নেই, এটা বিশেষ্য। ঠিক আছে। আচ্ছা, কেঁদে কেঁদে এরকম শব্দ পাশাপাশি দুবার ব্যবহার করে নতুন 5টি শব্দ তৈরি করো। আচ্ছা, কেঁদে কেঁদে, এখান থেকে যদি আমি শব্দগুলো তৈরি করি, দেখো তুমি নিজে প্রথমে চেষ্টা করো, তারপরে আমি হেল্প করে দিচ্ছি। আমরা বলি না যে দিন দিন কেমন যেন হয়ে যাচ্ছিস, লিখতে পারি দিন দিন। আরেকটা কি লিখতে পারি? হেঁটে হেঁটে, সে হেঁটে হেঁটে চলে যাচ্ছে, তাহলে কি হবে? হেঁটে হেঁটে, হতে পারে কিনা? রাজ দৌড়ে দৌড়ে যায়, দৌড়ে দৌড়ে, হবে এগুলো? মা শুধু শুধুই আমাকে বকা দেয়, শুধু শুধু আমাকে বকা দেয়, তাহলে আমরা বলতে পারি যে শুধু শুধু। আচ্ছা, কটা হলো? 4টা। আরেকটা দিতে বলেছে, অনেক অনেক শব্দ হয়। দেখো, আমি যখন পড়তে বসি আমি মনে মনে পড়ি। কিভাবে পড়ি? মনে মনে পড়ি। ঠিক আছে, আমি আরো বলছি, থেকে থেকে আমার জ্বর আসে, তার মানে থেকে থেকে বলা যায়, অনেক লাইনে ইউজ হয়, অনেক। আমি এটা একটা, আমার অত মনে পড়ছে না, আমি একটা বললাম আর কি। ঠিক আছে। দেখো কটা হয়ে গেল? 6টা হয়ে গেল। ঠিক আছে, তোমরা এখান থেকে যে কোনো 5টা লিখে নেবে। এরকম অনেক আছে, শুধু এগুলো লিখেছি বলে যে এগুলোই হবে তার কোনো মানে নেই, অনেক শব্দ আছে, তোমরা যে কোনো 5টি শব্দ এখান থেকে লিখবে। ঠিক আছে, এরপরে দেখো ক্রিয়ার নিচে দাগ দাও, 5 নম্বর। এখানে দেখো কি 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 লিয়েছে, 5-এর 1। এখানে ক্রিয়া কি আছে? ক্রিয়া মানে কাজ, ক্রিয়া মানে, ক্রিয়া মানে কাজ বোঝায় এমন, যে কোনো কিছু কাজ বোঝায় এমন। 1 নম্বর কি বলেছে? বললে কেঁদেই হাবু। এখানে বলাটা কি? বলাটা একটা কাজ। বললো, বলা কি? মুখ দিয়ে কথা বলা, বলা একটা কাজ, তাহলে বলা কি হবে? ক্রিয়া। বললেটা ক্রিয়া হবে। আচ্ছা, কেঁদেই, কাঁদা একটা কি? কাজ, তাহলে কাঁদা কি হবে? ক্রিয়া। দুটো এখানে ক্রিয়া পেয়ে গেলাম। হাবু, হাবু একটা নাম, হাবু একটু আগে বললাম হাবু বিশেষ্য, তাহলে কি হাবু ক্রিয়া হবে? হবে না, হাবু কোনো কাজ, হাবু একটা মানুষের নাম। হয়ে গেল, তাহলে এখানে দুটো ক্রিয়া। 5.2, 7টা বেড়াল পোষেন ছোট বড়। 7টা কোনো কাজের কথা না, এটা একটা সংখ্যা বোঝাচ্ছে। 7টা বেড়াল, বেড়াল হচ্ছে বিশেষ্য, নাম, একটা একটা জাতি, তাই না? বিড়াল, কুকুর, বিড়াল এগুলো একটা পশু। পোষেন, পোষাটা একটা কাজ, আমি বিড়াল পুষি, বিড়াল পোষাটা একটা কাজ, এটা ক্রিয়া। ছোট বড় এর মধ্যে কোনো কাজের কথা নেই, ছোট বড়। 5.3, বললে করুণ সুরে, বলাটা একটা কাজ, করুণ, করুণটা কোনো কাজ না, কিন্তু দাঁড়াও আমি দেখে বলছি তোমাকে। করুণ, করুণটা কোনো কাজ নয়। সুরে, করুণ সুর, এটা সুরটা কোনো কাজ নয়, সুরটা করা কাজ। যে বললে, বলাটা কিন্তু কাজ। ঠিক আছে। 5.4, যাবেই যেসব উড়ে, যাওয়া, যাওয়াটা কি? কাজ, যাবে, যাওয়াটা কাজ, তাই এটা হবে ক্রিয়া। যে, যে কোনো কাজ না, সব, সব বলে কোনো কাজ নাই, উড়ে মানে উড়ে বেড়ানো, উড়েটা কি? কাজ, উড়ে বেড়ানো কোনো কাজ বোঝায়, তাহলে সেটা ক্রিয়া। ঠিক আছে, উড়ে। 5.5, ভগবানকেই ডাকি, ভগবান কি কোনো কাজের নাম? ভগবান একটা নাম, একটা ভগবান বলে আমরা যেমন মানুষ, আমরা বিভিন্ন পশু পাখি সেরকম ভগবান, তাহলে ভগবান বিশেষ্য। ডাকি, ডাকাটা কাজ, এই যে ভগবানকে ডাকি, ডাকাটা হলো কাজ, তাই ডাকাটা কি হয়ে যাবে? ক্রিয়া। 6 নম্বর, বাক্য রচনা করো। বাক্য কি কি রচনা করতে বলেছে? নালিশ, ভগবান, বারণ, করুণ, ভোর, 5টা শব্দ দিয়েছে, বাক্য রচনা করো। নালিশ দিয়ে কি হবে আমি বলে দিচ্ছি।
আমার ভাই শুধু শুধুই আমার নামে নালিশ করে, বা লেখো, আমি বলে দিচ্ছি উত্তরটা লেখো, আমার দাদা শুধু শুধুই আমার নামে নালিশ করে। ঠিক আছে, এটা নালিশ দিয়ে বললাম। আচ্ছা, ভগবান দিয়ে কি হবে? ভগবান দিয়ে হবে আমি ভগবান বিশ্বাস করি। আমি ভগবান বিশ্বাস করি। বারণ, মা আমাকে মাঠে যেতে বারণ করেছেন। মা আমাকে মাঠে যেতে বারণ করেছেন। করুণ, সে করুণ সুরে আমার কাছে, সে করুণ সুরে আমার সাথে কথা বলল। বা তুমি একটা নাম বসিয়ে দিলে, মেয়েরা একটা মেয়েদের নাম বসিয়ে দিলে, ছেলেরা একটা ছেলেদের নাম বসিয়ে দিলে, যে কোনো একটা নাম বসিয়ে দিলে, রাজ, একটা মেয়ের নাম বসিয়ে দিলে রাজন্যা, এরকম টাইপ তুমি যা যে যেরকম আছে একটা নাম বসিয়ে লিখলে যে রাজ আমার সাথে করুণ সুরে কথা বলেছিল, এরকম একটা লিখে দিলে। ঠিক আছে, অনেক দেখো স্ট্যান্ডার্ড সেন্টেন্সও হয়, কিন্তু আমি সেগুলোর দিকে যাচ্ছি না, আমি অনেক হাই লেভেলের সেন্টেন্সে যেতে পারি। ঠিক আছে, আমি কিন্তু অত অত অব্দি যাচ্ছি না। আমি তোমাকে একটা লাইন শোনাচ্ছি, শোনো, করুণ দিয়ে। যেমন বলেছে, খিদের জ্বালায় কুকুর ছানাটি করুণ সুরে ডাকছে। এটা কিন্তু অনেকটা হাই লেভেল সেন্টেন্স হয়ে যাচ্ছে, আমার দরকার নেই। আমার বানান ভুল হলে নাম্বার কিন্তু কেটে নেবেন স্যাররা। তো আমার কি দরকার? আমার শুধু দরকার নাম্বারটা পাওয়া পরীক্ষায়, তাই কি না? সাথে সাথে আমার জিনিসগুলো শেখা। তো আমি খুব সহজ একটা সেন্টেন্স বের করে নেবো যাতে আমার মার্কসটা ভালো আসে। ঠিক আছে, বুঝেছো? ভোর, ভোর দিয়ে লিখবে আমি ভোরবেলায়, আমি প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠি। আমি প্রতিদিন ভোরবেলায় ঘুম থেকে উঠি। ঠিক আছে, এটা কিন্তু খুব সুন্দর একটা সেন্টেন্স, আমি বলে দিলাম। বাক্য, 5টি বাক্য রচনা করতে বলেছি, আমি 5টি সুন্দর সুন্দর বাক্য বলে দিয়েছি। চলে যাচ্ছি 7 নম্বর পয়েন্টে, ঘটনাক্রম অনুযায়ী বাক্যগুলি সাজিয়ে লেখো। ঠিক আছে, 7.1, 7.1 কি বলেছে? হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। ঠিক আছে, আগে আমার বাকিগুলো দেখে নিতে হবে যে এইটাই কি 1 নম্বর কিনা। শুনে তো মনে হচ্ছে এটাই প্রথম দিকে আছে, আমি দেখে নিচ্ছি বাকি লাইনগুলো কি আছে। জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায়, এটা হবে না, এটা পরে হবে। হাবুর 4 ভাই এক ঘরেই থাকে, এটাও পরে আসবে। বড়দা 7টা বিড়াল, মেজদার 8টা কুকুর, শেষদার 10টা ছাগল ও হাবু নিজে 150 পায়রা পোষেন। এইটা লাস্টে আসবে, কারণ হাবু নিজে যে 150 পায়রা পোষে এই কথা সে শেষের দিকে বলেছে কবিতায়। তো এইটাই আমি ধরে নেব, এটা 5 নম্বর ধরে নেব আমি। এটাকে আমি 5 নম্বর, আমি যদি আমি ক, খ, গ, ঘ, উম এরকম মনে মনে একটা নাম্বার দিই, মনে মনে আমি নাম্বার দিই, তো এটাকে আমি কত নম্বরে রাখবো? দাঁড়াও, আমি দেখিয়ে দিচ্ছি। এটাকে আমি কত নম্বরে রাখবো? এটাকে আমি রাখবো নম্বরে। ঠিক আছে, কারণ এটা শেষ। আবার 4 ভাই হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিয়ে জানালো, এটা ক ধরলাম। আমার কিন্তু পরের লাইনগুলো যদি চেঞ্জ হয়, আগে পরে বুঝতে পারি, তখন কিন্তু আমি এই ক বা উম এগুলো কিন্তু আমি চেঞ্জ করব, পরিবর্তন করব। আগে আমার যা আছে আমি সেখান থেকে চেষ্টা করছি বের করার। ঠিক আছে, জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় যায়, এটা কি সে বলেছে? এটা সে প্রথমে বলেনি। প্রথমে কি বলেছে? হাবু থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানালো। তারপরে কি ঘটলো? তারপরে সে বলল যে হাবুরা 4 ভাই একই ঘরে থাকে। এটা দ্বিতীয় প্যারাতে বলেছে, দেখো দ্বিতীয় প্যারাতে কি বলেছে? হাবুরা 4 ভাই একই ঘরে থাকে, তাহলে এটাকে আমি খ নাম্বার দিতে পারি। তারপরে কি আসবে? তারপরে আসবে যে বড়দা 7টা বিড়াল, মেজদা 8টা কুকুর পোষেন, এটা কিন্তু আছে। ঠিক আছে, আহ তাহলে এইটা হয়ে যাবে গ নাম্বার, কারণ জীবজন্তুর গন্ধে হাবুর প্রাণ যায় এটা আবার পরে আসে। দেখলে চেঞ্জ হয়ে গেল, আমি এই কথাই কিন্তু বলেছিলাম। তাহলে এইটা হয়ে যাবে গ নাম্বার। ঠিক আছে, এইটা হয়ে যাবে গ নাম্বার, এইটা হয়ে যাবে ঘ নাম্বার।
আর এইটা হয়ে যাবে, দারোগাবাবুর উত্তর শুনে সে বেজায় কাতর হয়ে পড়লো, এইটা হয়ে যাবে উমা নাম্বার, তাই তো? তাহলে প্রথমে কোনটা আসবে? প্রথমে ক, তারপরে খ, তারপরে গ, তারপরে ঘ, তারপরে উম। ঠিক আছে, আমি ঘটনাক্রমটা একবার লিখে দিচ্ছি। 7.1, তারপরেরটা হচ্ছে 7.3, 7.4, 7.5, 7.2, সরি, এটা 7.2, এটা 7.5 হলো। এইভাবে পরপর পরপর আসবে, ঠিক আছে। এবার 8 নম্বরে চলে যাচ্ছি। কবিতাটাতে অন্তমিল আছে এমন 5 জোড়া শব্দ লেখো। অন্তমিল আছে, দেখো অন্তমিল আছে এখানে, দেখো 8 নম্বরে অন্তমিল আছে হাবু আর বড় বাবু। আমরা যদি কবিতাটাতে যাই, শুরুর থেকে দেখো কটা লিখতে বলেছে, 5 জোড়া লিখতে বলেছে। অন্তমিল মানে শেষে মিল আছে, অন্ত মানে শেষ, অন্ত মানে শেষ, শেষে কি আছে? মিল আছে, এরকম লিখতে বলেছে। দেখো চলে যাচ্ছি, এই দেখো দ্বিতীয় লাইনে দেখো কি বলেছে, বললে কেঁদেই হাবু। আমি এটা অন্য পেন দিয়ে লিখছি, যদি না বুঝতে পারো, নাকি লাল দিয়ে লিখবো, ঠিক আছে এটা দিয়ে লিখছি যাতে বুঝতে পারো, যাতে দেখা যায়। বললে কেঁদেই হাবু, আমার দেখো 4 লাইনে আছে বড় বাবু। বই কি নিয়েছে? এটাই তো নিয়েছে, হাবু নিয়েছে, আর কি বলেছে? বড় বাবু বলেছে, তাই নয় কি? তাহলে আমরা চলে যাব পরের প্যারাগ্রাফে। দেখো পরের প্যারাগ্রাফে কি বলেছে, এখানে দেখো 2 নম্বর লাইনে কি বলেছে, একটা ঘরেই থাকি, এই দেখো থাকি, থাকি। আবার 4 নম্বর লাইনে লিখেছে দেখো, ভগবানকেই ডাকি। তার মানে থাকি আর ডাকি, আছে অন্তমিল? থাকি আর ডাকি, এটাতে মিল আছে, অন্তমিল আছে, এটাই বলেছে। ঠিক পরের প্যারাগ্রাফেও কি হবে, দ্বিতীয় লাইন দেখবো আর 4 নাম্বার লাইন দেখবো। দেখো দ্বিতীয় লাইনে কি বলেছে, পোষেন ছোট বড়, ছোট বড় যতই বারণ করো। ঠিক আছে, মানে ছোট বড় আর করো, এগুলো কিন্তু হবে। ঠিক আছে, তুমি লিখতে পারো, শুধু লিখতে পারো শুধু বড়, শুধু বড়, আর এখানে করো লিখতে পারো। আবার এখানেও তাই। 2 নম্বর লাইনে দেখো আছে বেঁধে, বেঁধে, এখানে আছে কেঁদে। এই প্যারাগ্রাফেও দেখো, তোমরা কি সব ভুলো, দ্বিতীয় লাইন দেখো, ভুলো জানলা দরজা গুলো, দেখেছো, ভুলো দরজা গুলো। সুরে, সুরে, উড়ে, দেখেছো দ্বিতীয় লাইনে কি আছে, বললে করুণ সুরে। 4 নম্বর লাইনে কি আছে, যাবি যেসব উড়ে। ঠিক আছে, এই হয়ে গেল একটা, হলো এখানে এই দুটো মিলে একটা। ঠিক আছে, এই দেখো এই দুটো মিলে একটা, এই দুটো মিলে একটা, দুটো, এখানে আরেকটা, তিনটে, এই দেখো চারটে, চারটে, এই দেখো পাঁচটা। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরের প্রশ্নে। পরের প্রশ্নে কি বলেছে, দাঁড়াও, পরের প্রশ্ন হচ্ছে কত নাম্বার হবে, এবার 9 নাম্বার হবে। 9 নম্বরে 9-এর 1 কি বলেছে, বাক্য বাড়াও। 9-এর 1, হাবু গিয়েছিল কোথায় কখন। হাবু কোথায় গিয়েছিল বলো তো, হাবু গিয়েছিল, প্রথমে কোথায় গিয়েছিল, হাবু গিয়েছিল থানায়। হাবু কোথায় গিয়েছিল, থানায় গিয়েছিল। থানায় বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাতে গিয়েছিল। হাবু থানায়, থানার বড়বাবুর কাছে কান্নাকাটি করে নালিশ জানাতে গিয়েছিল। কখন গিয়েছিল, ভোরবেলা গিয়েছিল। কখন গিয়েছিল, সেদিন ভোরে। এই যে এখানে আছে দেখো, আমি দেখিয়ে দিচ্ছি,
থানায় গিয়ে সেদিন ভোরে, সেদিন থানায় গেছিল হাবু, থানায় গিয়ে নালিশ জানাতে গেছিল বড়বাবুর কাছে। কখন গেছিল? সেদিন ভোরে। সেদিন কখন গেছিল? সেদিন ভোরবেলা, সেদিন ভোরবেলা। ঠিক আছে, সেদিন ভোরবেলা সে গেছিল। দেখা যাচ্ছে? ঠিক আছে। তারপরে আমি চলে যাচ্ছি 9.2-এ। 9.2-এ আছে দেখো, বরদা পোষেন বেড়াল কয়টি এবং কেমন? বরদা পোষে হচ্ছে 7টি বেড়াল, একটু আগে পেয়েছি আমরা। বরদা পোষেন 7টি বেড়াল। কেমন? ছোট বড়। কেমন ছোট বড় মিলিয়ে বরদা মোট 7টি বেড়াল পোষেন। এই যে বরদা ঘরেই 7টি বেড়াল, এই যে বরদা ঘরেই 7টি বেড়াল পোষেন ছোট বড়। ঠিক আছে, তাহলে বরদা কটা বিড়াল পোষেন? 7টি। ছোট বড় মিলিয়ে 7টি বিড়াল পোষেন। তারপরে কি আছে? হাবু ভগবানকে ডাকে কেন কখন? হাবু ভগবানকে কেন ডাকে? হাবু ভগবানকে ডাকে কারণ চারজন ভাই একটা ঘরেই থাকে, চারজন ভাই একটা ঘরেই থাকে। আহ আর সেই ঘরেই আবার বরদা 7টা বিড়াল পোষে, মেজদা 8টা কুকুর পোষে, শেষদা 10টা ছাগল পোষে এবং হাবু নিজে 150টা পায়রা পোষে। এত কিছু নিয়ে সে থাকতে পারে না, তাই গন্ধে তার শরীর কেমন করে। এই দেখো এখানে লেখা আছে, গন্ধে তাদের প্রাণ যায় যায়, মরছি কেঁদে কেঁদে, তাই জন্য সে ভগবানকে ডাকছে। হাবু দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে। কখন ডাকে? সারা দিন রাত ডাকে। দুঃখে সারা দিন রাত ভগবানকে ডাকে হাবু। ঠিক আছে, দুটো উত্তর দিয়ে দিলাম। 9.4, দারোগাবাবু বলেন ঘরের জানলা দরজা খুলে রাখতে। কাকে? হাবুকে। দারোগাবাবু হাবুকে বলেন ঘরে জানলা দরজা খুলে রাখতে। ঠিক আছে। 9.5, হাবুর পায়রা উড়ে যাবে কয়টি? 150টি। হাবুর 150টি পায়রা, হাবু কটা পায়রা বসেন? 150টি। তাহলে জানলা দরজা যদি সবগুলো খুলে রাখে তাহলে কতগুলো পাখি উড়ে যাবে? 150টাই উড়ে যাওয়ার সম্ভাবনা, তাই তো? আস্তে, কারণ একটা বেরিয়ে গেলেই আরেকজন ভাববে আমিও বেরোই, তাকে দেখে পরের জন ভাববে আমিও বেরোই, এই করে করে কি করবে? 150 জনই বেরিয়ে যাবে। বুঝতে পারছো? খুব মজার কবিতা। এবার আমরা চলে যাব কবি পরিচিতিতে। এখানে লিখেছে ভবানী প্রসাদ মজুমদার। ভবানী প্রসাদ মজুমদারের সম্বন্ধে জেনে নেব। ওনার জন্ম 1953 সালে। ঠিক আছে, এবার কি বলেছে? বাংলা শিশু সাহিত্যে বিশেষ করে ছোটদের ছড়া কবিতার জগতে অত্যন্ত পরিচিত। বাংলা, এটা কিন্তু সত্যি, বাংলার ছোটদের ছড়া কবিতা এইসবের মধ্যে, এইসব জগতে ভবানী প্রসাদ মজুমদারের নাম খুব খুব জনপ্রিয়। তার লেখা মজাদার, তবে তাতে শেখার বিষয়ও থাকে ঢের। লেখাগুলো কিন্তু বেশ মজার, তাই না? আমরা পড়লাম, খুব হাসির, খুব মজার, কিন্তু তার মধ্যে শেখারও অনেক কিছু থাকে। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে মজার ছড়া, তার নাম সুকুমার। তার নাম সুকুমার এটা কিন্তু পুরোটাই একটা গল্পের, একটা মানে গ্রন্থ। তার নাম সুকুমার এটা কিন্তু পুরোটাই গ্রন্থ, শুধু সুকুমার বললাম হবে না কিন্তু। এখানে তার নাম তার সুকুমার, আই এম সরি, নাম তার সুকুমার, নাম তার সুকুমার পুরোটাই কিন্তু গল্পটার নাম, গ্রন্থটার নামই পুরোটা নাম তার সুকুমার। লিখলে শুধু সুকুমার লিখলে কিন্তু স্যার কেটে দেবে, লিখতে হবে পুরোটা নাম তার সুকুমার। মজার ছড়া কমা দিয়ে লিখতে হবে নাম তার সুকুমার। তার লেখার স্বীকৃতি হিসাবে পেয়েছেন সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার। তিনি কি কি পেয়েছেন? সুকুমার রায় শতবার্ষিকী পুরস্কার পেয়েছেন। ঠিক আছে, সত্যজিৎ রায় পুরস্কার পেয়েছেন। সত্যজিৎ রায় পুরস্কার পাওয়া কিন্তু বিশাল বিশাল ব্যাপার। ঠিক আছে, খুব কম মানুষ এরকম পুরস্কার পান। শিশু সাহিত্য পরিষদ পুরস্কার, শিশু সাহিত্য পরিষদ পুরস্কার উনি পেয়েছেন। পশ্চিমবঙ্গ বাংলা একাডেমি প্রদত্ত অভিজ্ঞান স্মারক পেয়েছেন। ছড়া সাহিত্য পুরস্কার ছাড়াও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় শতাধিক পুরস্কার। শতাধিক মানে 100-র অধিক, 100-র অধিক, তাকে বলেছে শতাধিক। শত মানে 100,
শত, শত মানে মানে একশত, একশো, শত মানে একশত, মানে একশো, একশো, তাহলে প্রায় শতাধিক পুরস্কার পেয়েছেন। শতাধিক মানে শত যোগ অধিক, শতর অধিক, শতাধিক। দেখো শতাধিক, এটা মানে শতাধিক মানে আমি কিন্তু শুধু পরীক্ষার পড়া পড়াচ্ছি তা না, আমি তার সঙ্গে দেখো তোমাকে জ্ঞানের জন্য, জানার জন্য অনেক কিছু এক্সট্রা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, শতে, শতর অধিক, অধিক মানে একশোর অধিক, শতাধিক, অধিক মানে বেশি। ঠিক আছে, ছড়া লিখেছেন, পুরস্কার পান। এখনো পর্যন্ত সহজ কথায় সরল ছন্দে বিচিত্র বিষয়ে 16,000-এরও বেশি ছড়া লিখেছেন। উনি 16,000-এরও বেশি ছড়া লিখেছেন, তাই জন্যই ওনার এত নাম ডাক। ঠিক আছে, ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজন কবির নাম লেখো। ছোটদের জন্য ছড়া কবিতা লিখেছেন এমন দুজনের নাম হলো, একজন আমি এই কবিতাই পেয়ে গেলাম, ভবানী প্রসাদ মজুমদার, আর একজন সুকুমার রায়। সুকুমার রায় লিখলাম সহজ। ঠিক আছে, কঠিন লেখা যায়, তুমি যদি কঠিন লিখতে চাও তুমি লিখতেই পারো, যেমন লেখা যায় আল মাহমুদ, এরপরে আমরা পাবো একটা কবিতা বা গল্প, কিন্তু আমার দরকার কি আছে, আমি সহজটা লিখলাম সুকুমার রায় এবং ভবানী প্রসাদ মজুমদার। তোমার পাঠ্য কবিতাটির কবিকে, আমার পাঠ্য, উত্তর হবে আমার পাঠ্য, উত্তরে আবার তোমার লিখবে না, উত্তরে এই তোমারটা চেঞ্জ করে লিখবে আমার। আমার পাঠ্য কবিতাটির কবি হলেন, হলেন আপনি করে লিখবে ভবানী প্রসাদ মজুমদার। তার লেখা দুটি বইয়ের নাম লেখো। তার লেখা অর্থাৎ ভবানী প্রসাদ মজুমদারের লেখা দুটি বইয়ের নাম হলো, এখান থেকে লিখবে যে মজার ছড়া, কমা দিয়ে লিখবে তার নাম সুকুমার, মজার ছড়া কমা দিয়ে লিখবে তার নাম সুকুমার। ঠিক আছে, চলো চলে যাচ্ছি পরেরটাতে। 11 নম্বর, এখানে 10-এর কিন্তু 3টাই করে দিয়েছি আমি। হ্যাঁ, 11 নম্বরে চলে যাচ্ছি। হাবু 11.1, হাবু কোথায় গিয়ে কার কাছে নালিশ জানিয়েছিল? হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল, একদম কবিতার প্রথম লাইনে আছে। হাবু থানায় গিয়ে, কবিতার প্রথম লাইনটা খেয়াল করো, হাবু থানায় গিয়ে বড়বাবুর কাছে নালিশ জানিয়েছিল। হাবুর বড়দা, মেজদা ও শেষদা ঘরে কি কি বসেন? হাবুর আর বলা আমার মনে হয় নতুন করে প্রয়োজন নেই, নতুন করে আর দেখাচ্ছি না, কারণ অনেকবার দেখিয়েছি। আমি যোগ করলাম একটু আগে, কে কটা পশু পোষে, সব মিলে কত পশু পাখি হলো, আমি যোগ করলাম কিনা তখনই তোমরা দেখে নিয়েছো, পড়ে নিয়েছো, এতক্ষণে মুখস্থ হয়ে গেছে। আমি তাও বলে দিচ্ছি উত্তরটা। হাবুর বড়দা পোষেন ছোট বড় মিলিয়ে 7টি বেড়াল, মেজদা পোষেন 8টি কুকুর, সেজদা পোষেন 10টি ছাগল এবং হাবু নিজে 150টি পায়রা পোষেন। আচ্ছা আচ্ছা, এখানে হাবুরটা না বললেও হতো, কারণ দেখো শুধু বড়দা, মেজদা আর শেষদা চেয়েছে। যাই হোক, 11.3, হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও কিভাবে দায়ী ছিল বলে তোমার মনে হয়? হাবুর করুণ অবস্থার জন্য সে নিজেও দায়ী ছিল, কারণ সে নিজেই 150টা পায়রা পুষত। ঠিক আছে, কারণ তার নিজেও সে 150টি পায়রা পুষত, সেই জন্য সে ঘরের জানলা দরজা খুলতো না, জানলা দরজা খুলতে পারতো না, সেই জন্য সে ঘরের জানলা দরজা খুলতে পারতো না। কেন? খুলে দিলেই তো, জানলা দরজা খুলে দিলেই 150 পায়রা উড়ে যাবে, সেই ভয়ে সে, সেই জন্য সে ঘরের জানলা দরজা খুলতে পারতো না, কারণ দরজা জানলা খুলে দিলে হাবুর 150 পায়রা উড়ে যাবে। 11.4, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কেন? সেটি দারোগাবাবু হাবুকে, উত্তর, দারোগাবাবু হাবুকে যে পরামর্শ দিলেন সেটি তার পছন্দ হলো না কারণ দারোগাবাবু হাবুকে জানান দরজা জানলা খুলে দিতে,
ঘরের দুর্গন্ধ দূর করার জন্য ঘরের জানলা দরজা খুলে দিতে, কিন্তু ঘরের জানলা দরজা খুলে দিলে হাবুর পোষা 150টি পায়রা উড়ে যাবে, সেই জন্য সে ঘরের জানলা দরজা খুলতে পারবে না। তাই দারোগা বাবুর এমন পরামর্শ তার পছন্দ হলো না। বুঝলে? ভিডিওটা পজ করে নিয়ে একটু ব্যাক করবে, 10 সেকেন্ড ব্যাক করা যায়, ব্যাক করে করে নিয়ে আবার লিখে নেবে, আগে লিখে নেবে, তারপরে তুমি পড়ে দেখবে যে আমি ঠিক কেমন বললাম, কেমন লাগলো শুনতে। ঠিক আছে? খাতায় কিন্তু নোট করে নেবে, এইভাবে ভিডিও থেকে পড়ছি এটা কিন্তু কথা নয়। খাতায় নোট করে নিয়ে ওখান থেকে ভালো মতো পড়ে মুখস্থ করে, আমি দেখো গলা পাঠিয়ে চেঁচিয়ে চেঁচিয়ে বলছি, আমি চেষ্টা করছি, তোমরা মুখস্থ করে পরীক্ষায় ভালো নাম্বার পাবে। ঠিক আছে? করবে তো? চেষ্টা করবে তো? নাম্বার কত পাই সেটা পরের কথা, আমরা চেষ্টা করব 100%। ঠিক আছে? 11.5, দারোগা বাবুর কাছে হাবু যে তার দুঃখের বিবরণ দিয়েছিল তা নিজের ভাষায় লেখো। দারোগা বাবুর কাছে হাবু যে দুঃখের বিবরণ দিয়েছিল, সে বলেছিল যে চারজন ভাই আমরা একটা ঘরেই থাকি, অর্থাৎ দারোগা বাবুর কাছে হাবু কেঁদে জানিয়েছিল যে তার 4 ভাই বোন একসঙ্গে একটা ঘরেই থাকতে হয়। তার উপর বরদা সেখানে 7টা বেড়াল পোষেন। উত্তর লেখো। হ্যাঁ, উত্তর আমি সুন্দর করে বলে দিচ্ছি আবার। দারোগা বাবুর কাছে হাবু কেঁদে জানিয়েছিল যে তাদের 4 ভাই বোনকে একটা ঘরেই থাকতে হয়। তার উপর বরদা সেখানে 7টা বেড়াল পোষেন। মেজদা কারো তোয়াক্কা না করে, ওই যে বলেছে না, যতই বারণ করো, তার মানে কারোর বারণ না মেনে 8টা কুকুর পোষেন। সেজদা সেই ঘরেই 10টা ছাগল বেঁধে রাখেন। এতগুলো প্রাণীর গন্ধে তার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। এতগুলো পশু পাখির গন্ধে তার বেঁচে থাকা কঠিন হয়ে পড়েছে। হাবু নিজের এই দুঃখের বিবরণী বড়বাবুকে জানিয়েছিল। থানার বড়বাবুকে এই অভিযোগই এই নালিশই জানাতে এসেছিল। ঠিক আছে? বা দারোগা বাবু যখন বলেছে প্রশ্নে, তখন তুমি দারোগা বাবু লিখবে। দারোগা বাবুর কাছে এই অভিযোগই সে হাবু জানিয়েছিল। তোমার পোষা বা তুমি পুষতে চাও এমন কোনো প্রাণীর ছবি আঁকো এবং তার সম্পর্কে বন্ধুকে লেখো। তুমি যদি কোনোদিন কোনো পশু পাখি কিছু পুষে থাকো, বা কোনো খরগোশ পুষেছো বা পাখি পুষেছো বা কোনো কুকুর ছানা বা বিড়াল ছানা পুষেছো, তো তার একটা ছবি আঁকলে, ছবি এঁকে নিলে, যদি ছবি না পারো গুগলে অনেক ছবি আছে, ওখান থেকে দেখে তুমি একটা সুন্দর ছবি এঁকে নিলে, বা সেই পোষ্যটার একটা ফটো তুলে নিলে, সেখান থেকে সেটা দেখে দেখে একটা সুন্দর ছবি এঁকে নিলে, নিয়ে এবার সেই তার সম্পর্কে লিখলে যে তার কটা চোখ আছে। তুমি বন্ধুকে কিভাবে লিখবে, না বন্ধুকে একটা চিঠির আকারে লিখতে হয়। আমি তো চিঠি লেখা এখনো শেখাইনি, কারণ সিলেবাসে এখনো আসেনি, আমি চেষ্টা করছি বলার। ঠিক আছে? আমি চিঠি লেখা যেহেতু শেখাইনি, আমার ইচ্ছা ছিল যে চিঠি লেখাটা শিখিয়ে নিয়ে যদি আমি এটা তোমাদের দেখাতে পারি, আমার মনে হয় আমারও বেশি ভালো লাগবে। ঠিক আছে? তো চিঠিতে আমি তাও একটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে। ডান দিকে কি করবে, উপরে ডান দিকে অ্যাড্রেস লিখবে নিজের। ঠিক আছে? আচ্ছা, আমি এটা নিয়ে একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো। আমি এটা দিয়ে একটা সুন্দর করে ভিডিওগুলো বানিয়ে দেবো, যেগুলো আমি শেখাইনি। এই যে বড় বড় প্রশ্ন, লাস্টে একটা করে বড় বড় প্রশ্ন থাকবে, সবগুলো চ্যাপ্টারে আমি দেখছি। তো এই প্রশ্নগুলোর আমি একটা সুন্দর করে বানিয়ে দেবো। চিঠির জন্য একটা বানিয়ে দেবো ভিডিও। প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি আলাদা আলাদা করে, যেগুলো বড় প্রশ্ন, এগুলো 10 নম্বরে, দেখো 10 নম্বরের পরীক্ষায় আসবে বলে আমার মনে হয় না, কারণ 5 নম্বর 7 নম্বর এই প্রশ্নেই চলে যাবে। তাহলে বাকি থাকলো আর 2-3 নম্বর, 4 নম্বর, এগুলো কি বাকি এতগুলো চ্যাপ্টারে আসবে? কারণ তুমি দেখো বইয়ের শেষে কিন্তু, বইয়ের শেষ পেজে কিন্তু সিলেবাসটা দেওয়া আছে, প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নের সিলেবাসটা দেওয়া রয়েছে, তুমি ওখান থেকে একবার দেখে নিতে পারো। ঠিক আছে? ওখানে কি কি আছে, তো ওখানে এতগুলো চ্যাপ্টার আছে, তো সেখান থেকে আমার মনে হয় না যে আসবে বলে। তবুও আমি বারবার বলছি, আমি শিখিয়ে দেবো, কারণ শেখাটা ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। চিঠি লেখা, এখানে বন্ধুকে, তার সম্পর্কে বন্ধুকে লেখো, মানে বন্ধুকে চিঠি লিখতে বলেছে। চিঠি কিভাবে লিখতে হয় আমি একদিন সুন্দর করে শেখাবো। ঠিক আছে? এমন না যে পরীক্ষার পরে, আমি এর মধ্যেই শিখিয়ে দেবো। ঠিক আছে? আমি আগে গল্পগুলো কভার করি, তোমরা প্রশ্নগুলো আগে পড়ো, গল্পের প্রশ্নগুলো আগে পড়ো, যেখান যেখান থেকে প্রশ্ন আসবেই আসবে সেগুলো আগে রেডি করো, ওটা আমি করিয়ে দেবো। ঠিক আছে?
এবার আমার কিন্তু মনে থাকবে, আমি করিয়ে দেবো, তোমরা ভিডিওতে পেয়ে যাবে। তোমরা যদি সাবস্ক্রাইব করে রাখো চ্যানেলটা, অটোমেটিক্যালি নোটিফিকেশন চলে আসবে, বেল আইকন ক্লিক করে রাখবে, নোটিফিকেশন চলে আসবে, তোমরা দেখে নেবে ভিডিওটা, ঠিক আছে? আমি চিঠি নিয়ে এই যে পুষতে চাও একটা প্রাণী পোষা বা পোষ্য নিয়ে যে একটা চিঠি লেখা বন্ধুকে, সেটা আমি শিখিয়ে দেবো, ধরে ধরে শিখিয়ে দেবো, ঠিক আছে? আমি আরো অনেক চিঠি লেখা শেখাবো, সেখানে তুমি সেটাও দেখতে পারবে, ঠিক আছে? এর পরের পয়েন্টটা দেখো, আপাতত তুমি একটা কিছু জিস্ট লিখে রাখো, তুমি যে পশুটাকে পোষো তার ছবি এঁকে তার সম্বন্ধে কিছুটা লিখে রাখো, তাহলে আমার চিঠি লেখার সময় তোমার সেটা সুবিধা হয়ে যাবে। আমি খালি চিঠির একটা ফরম্যাট হয়, নিজের নির্দিষ্ট একটা নির্দিষ্ট নিয়ম হয়, ডান দিকে ডাক টিকিট, বা দিকে তারিখ, বা এরকম একটা সিস্টেম আছে, সেই নির্দিষ্ট সিস্টেমটা আমি তোমাকে শিখিয়ে দেবো, ব্যাস, তাহলেই কেল্লা ফতে। আচ্ছা, চলে যাচ্ছি পরে। এই দেখো এখানে একটা কি বলেছে, এই কবির আরেকটি কবিতা তোমার পাঠ্য কবিতার সঙ্গে মিলিয়ে পড়ো, ঠিক আছে? এটা একটা দিয়েছে, পড়তে বলেছে। আচ্ছা, এর থেকে আমি কোনো প্রশ্ন দেখছি না, ঠিক আছে? সুতরাং আমি ধরে নিচ্ছি যে পরীক্ষায় এখান থেকে প্রশ্ন আসবে না, কারণ আমি কোনো প্রশ্ন দেখছি না। তবুও কবিতাটা বেশ মজার, এবং কবিতাটা থেকে পড়ে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ বাই চান্স একটা প্রশ্ন যদি চলেও আসে, তুমি এখান থেকে যদি পড়ে থাকো কবিতাটা, তুমি কিন্তু লিখে দিতে পারবে, তোমাকে খালি খাতায় জমা দিয়ে আসতে হবে না। দেখা গেল 9 নম্বরের 10-এর মধ্যে পরীক্ষা হবে প্রথমবার, তোমরা জানো সবাই এপ্রিল মাসে যে পর্যায়ক্রমিক মূল্যায়ন হয় প্রথম, তো সেখানে দেখা গেল 9 নম্বরেরই প্রশ্ন আসলো সবকিছু থেকে, এই টোটাল কবিতাটা থেকে 1 নম্বরের প্রশ্ন একটা দিয়ে দিল বুদ্ধি দেখার জন্য যে কেউ এক্সট্রা পড়েছে কিনা। তো সেই নম্বরে যদি হাত ছাড়া না হয়, তার জন্য একবার বা দুবার পড়ে রেখে কবিতাটা। আমি একবার পড়িয়ে দিচ্ছি। খোকার বুদ্ধি। খোকা মানে কোনো ছেলের কথা বলেছে, তাই তো? মেয়ে হলে খুকি হতো, খোকার বলেছে, তাহলে কোনো ছেলের, বাচ্চা ছেলে কে আমরা খোকা বলি, তো বাচ্চা ছেলের কোনো বুদ্ধি, সেটার পরিচয় দিচ্ছে এখানে। দারুণ রেগেই বললে দাদা, দারুণ রেগে বলছেন দাদা, তার মানে দাদা ভীষণ রেগে আছে। করলি কি তুই খোকা, খোকা তুই কি করলি, সেটাই বলছে দাদা। আঁকার কথা প্রজাপতি, আঁকলি শুয়োপোকা। আঁকার কি কথা ছিল, প্রজাপতি আঁকার কথা ছিল, কি এঁকেছে, শুয়োপোকা এঁকেছে, খোকা এঁকেছে। কিন্তু খোকার দাদা খোকার উপরে ভীষণ রাগ করেছে, কেন? খোকাকে আঁকতে বলেছিল প্রজাপতি, খোকাকে তার দাদা আঁকতে বলেছিল প্রজাপতি, খোকা এঁকে রেখে দিয়েছে শুয়োপোকা, তাই তার দাদা ভীষণ রেগে গেছে। পুজোর ছুটির পরেই খাতা দিবি, দিবি যখন জমা, পুজোর ছুটির পরেই খাতা দিবি যখন জমা, স্কুলেতে স্যার কি তোকে করবে তখন ক্ষমা। পুজোর ছুটির পরে সে খাতা জমা দেবে, কে জমা দেবে, খোকা। খোকা তার স্কুলে যখন, এই যে স্কুলেতে বলেছে, তো পুজোর ছুটির পরে খোকা তার স্কুলে খাতা জমা দেবে, স্যার কি তাকে ক্ষমা করবে তখন? স্যার তো ক্ষমা করবে না, কেন করবে না? কারণ সে তাকে আঁকতে বলেছিল, পুজোর ছুটিতে তাকে আঁকতে বলেছিল, তার মানে পুজোর ছুটির কাজ ছিল এটা স্কুলের। পুজোর ছুটিতে স্যার তাকে একটা কাজ দিয়েছিল, খোকাকে বলেছিল, বা হয়তো খোকার ক্লাসে সবাইকেই দিয়েছিল স্কুলে, কি বলেছিল, প্রজাপতি আঁকতে। খোকা কি এঁকেছে, শুঁয়োপোকা। তাই তার দাদা ভীষণ রাগ করেছে, কারণ সে জানে যে স্যার পুজোর ছুটি পরে যখন খাতা জমা দেবে স্যারকে স্কুলে গিয়ে, তখন স্যার তাকে ক্ষমা করবে না, তার উপর রেগে যাবে, সেটাই বলেছে। রং তুলি সব সরিয়ে রেখে, আচ্ছা এখানে বলেছে ততদিনেও, এটা বোধহয় এরপরে, রং তুলি সব সরিয়ে রেখে বললে হেসে খোকা, আমায় তুমি মিছেই দাদা ভাবছো নেহাত বোকা। রং তুলি সব সরিয়ে রেখে কি বলছে খোকা, খোকা হেসে বলছে, আমায় তুমি মিছেই মানে এমনি মিথ্যাই, মিথ্যাই দাদা তুমি ভাবছো আমাকে বোকা, তুমি আমাকে এমনি এমনি বোকা ভাবছো, আমি বোকা নই। রং তুলি সরিয়ে রেখে এগুলো খোকা উত্তর দিচ্ছে। লেখাপড়ার কাজে আমি দিই না মোটেও ফাঁকি, সে লেখাপড়ার কাজে কিন্তু ফাঁকি দেয় না, কে ফাঁকি দেয় না, খোকা। এখনো তো পুজোর ছুটির 27টা দিন বাকি, এখনো পুজোর ছুটির 27 দিন বাকি, তার মানে সবে পুজোর ছুটি শুরু হয়েছে, 1 মাস ছুটি দেয়, 30 দিন ছুটি দেয়,
তার মানে এখনো 27 দিন বাকি, তার মানে সবে পুজো ছুটি শুরু হয়েছে, তখনই সে শুঁয়োপোকা এঁকেছে। তাই বলছে লেখাপড়ার কাজে সে ফাঁকি দেয় না, সে শুঁয়োপোকা এঁকে রেখেছে। এখনো তো পুজোর 27টা দিন বাকি, ততদিনেও এটা কি আর থাকবে শুঁয়োপোকা? ততদিনে কি এটা আর শুঁয়োপোকা থাকবে? প্রজাপতি হবেই হবে, নইকো আমি বোকা। ততদিনে এই শুঁয়োপোকাটা, পোকা দাদাকে বলছে ততদিনে এই শুঁয়োপোকাটা প্রজাপতিতে রূপান্তরিত হবে। শুঁয়োপোকা কি হয়, শুঁয়োপোকার শরীরে প্রথমে শুঁয়োপোকা থাকে, আস্তে 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 সে রূপান্তরিত হয়ে একটা নির্দিষ্ট সময়ের পর রূপান্তরিত হয়ে সে প্রজাপতিতে পরিণত হয়। ঠিক আছে, সেইটা সে ভাবতে যে সে শুঁয়োপোকা এঁকে রাখলো, এবার 27 দিন পরে সেই শুঁয়োপোকা আস্তে আস্তে শরীর পরিবর্তন হয়ে সে প্রজাপতিতে রূপান্তরিত হবে। তো এটা তো ছবি, ছবি কখনো পরিবর্তন হয়? তো সেই ভাবছে যে খাতায় শুঁয়োপোকার ছবি এঁকেছে, সেই ছবিটাও হয়তো পরিবর্তন হয়ে প্রজাপতি হয়ে যাবে। নাইকো আমি বোকা, সে ভাবছে আমি বোকা নই, আমি বুদ্ধিমানের কাজ করেছি। কিন্তু আসলে কি, আসলে তো সে খোকা বোকা, বুঝতে পারেনি, তাই তো? বোকা বা ছোট, সেই জন্যই সে খোকা, বুঝতে পারেনি। তার দাদা বুঝতে পেরেছে, বুঝতে পেরে রাগ করছে যে পুজোর ছোট বড় যখন খাতাটা জমা দেবে স্কুলে, তখন তো স্যার তাকে ক্ষমা করবে না। খোকা অল্প অল্প সবে সবে জেনেছে যে শুঁয়োপোকা থেকে প্রজাপতি রূপান্তরিত হয়। তোমরাও যদি শুঁয়োপোকা থেকে প্রজাপতির রূপান্তরের ঘটনা জানো বা চোখে দেখে থাকো, কমেন্ট করে আমাকে জানাও, আমি এই সম্বন্ধে ভিডিও নিয়ে আসবো। ঠিক আছে, তো আদতে কি আসলে খোকা এখানে বোকা, নলেজ খুব ছোট, তাই সে বুদ্ধির ভুল করেছে। ঠিক আছে, তো এইটুকুই আছে সিলেবাসে। এরপরে আছে এতোয়া মুন্ডার কাহিনী, আমি পরের দিন নিয়ে আসবো এতোয়া মুন্ডার কাহিনী। ভীষণ 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 মজার, ভীষণ স্ট্যান্ডার্ড গল্প, মহাশ্বেতা দেবীর লেখা। ঠিক আছে, এতোয়া মুন্ডার কাহিনী নিয়ে আমি পরের ভিডিওতে আসছি। ততক্ষণ ভিডিওটা ভালো করে দেখো, প্রত্যেকটা প্রশ্ন ভালো করে 2বার 3বার করে করে পড়বে, লিখবে। ঠিক আছে, আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, বন্ধুদের কাছে শেয়ার করে দিও, আর সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে দিও। ঠিক আছে, এইভাবেই পাশে থেকো। ঠিক আছে, চলো আজকের জন্য টাটা, দেখা হচ্ছে পরের ভিডিওতে।